নাম নাড়ুগোপাল, সে গেছে পুলিশের সঙ্গে পাঙ্গা নিতে। আমি কালকে একটা চ্যানেলে বলছিলাম, নাম যদি হতো মধুসূদন, অরিসূদন, চক্রপাণি, সুলোপাণি, পিনাকপাণি বা ধরুন যে কোনো এই ধরনের নাম হলে বুঝতাম যে হ্যাঁ সেই লোকটা পাঙ্গা নিতে পারে। নামই হলো তার নাড়ুগোপাল, সে গেছে আবার পাঙ্গা নিতে। নর্থ বেঙ্গল এবং রাঢ় বেঙ্গলের যে প্রেশার আছে তাতে কিন্তু বেঙ্গলে পাওয়ারে আসছে বিজেপি। কল্যাণ ব্যানার্জি রাঁচি থেকে পাশ করা একজন লয়ার। মমতা ব্যানার্জির বাড়ির চাকরের কাজ করতো। মমতা ব্যানার্জি খুশি হয়ে ওকে এমপি করে দিয়েছে, ওখানে মুসলিম ভোট আছে, ও বেশ কয়েকবার এমপি হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জি যে কোনো কেসে গেলে সেই কেসে হারে ও। বাংলাটাকে বাঁচাতে হবে, এটা হিন্দু বাঙালির এটা শেষ বাসস্থান, এটাকে বাঁচাতে হবে, এটা যেন হাত থেকে বেরিয়ে না যায়, এটা যেন ডিপ স্টেটের হাতে না চলে যায়। প্রথম কথা হলো হ্যাঁ ভবানীপুরে থাকবে, আপনিও ভবানীপুরে থাকবেন, কিন্তু আপনি ভবানীপুরে এমএলএ আর থাকবেন না, আপনিও ভবানীপুরে এমএলএ থাকবেন না, আপনি হারবেন। পশ্চিমবঙ্গে প্রথম যে সিটে তৃণমূল হারবে সেটা ভবানীপুর। গতবার বলেছিল খেলা হবে, এবার খেলা শেষ হবে, এবার খেলা শেষ, উনি গিয়ে বানপ্রস্থ নিয়ে বসে যাবেন। ওই যোগীজি যে প্রসাদটা দেয় সবাইকে, সেরকম প্রসাদ কিন্তু এখানে দেওয়া হবে, কারণ এখানে অনেক দিন লোকজন প্রসাদ পায়নি। মহুয়া মৈত্র নিজে একজন শিল্পপতির মেয়ের বিয়েতে বেশ কয়েকদিন রিহার্সাল করে গিয়ে নেচেছেন, এবং ওই শিল্পপতির বাড়িতে রিহার্সাল করেছেন, বাড়িতে বা তার গেস্ট হাউসে গিয়ে রিহার্সাল। আপনি ভাবতে পারেন, একটা মিউজিক হচ্ছে, হঠাৎ কেউ নাচলো, দ্যাট ইজ ডিফারেন্ট। শিল্পপতির বাড়িতে যেরকম শাহরুখ খান নাচ করেছে, অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নাচ করেছে, সেখানে গিয়ে রিহার্সাল 4-5 দিন রিহার্সাল দিয়ে গিয়ে নাচ করে এসছে। মহামৈত্রর মরাল অথরিটি আছে। কুরুক্ষেত্র বাংলার প্রান্তর, সেই কুরুক্ষেত্রের প্রান্তরের যুদ্ধ, ধর্ম বনাম অধর্মের যুদ্ধ এই মুহূর্তে লেগেছে বাংলায়। তার কারণ দেখতেই পাচ্ছি আমরা, ভোট আবহে এক কথায় ধুমধুমার যুযুধান দুই পক্ষ। শাসক থেকে বিরোধী সকলেই ঝাঁপিয়ে পড়েছে এবারে ভোটে তাদের বাংলার মসনদ টিকিয়ে থাকার লড়াই, না বাংলায় পরিবর্তনের লড়াই। এই সব কিছু নিয়েই কিন্তু জমজমাট গোটা বাংলার ভোট আবহ। আর এরই মাঝখানে অবশ্য দবং পুলিশ অফিসারের এন্ট্রি, আর একই সঙ্গে ধুরন্ধর নীতি চলছে গোটা বাংলায়। এই সব কিছু নিয়ে আজকে আলোচনায় থাকবো। সঙ্গে পেয়ে গিয়েছি আরও একবার সুদীপ্ত দাকে। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। মানে এক কথায় কুরুক্ষেত্রের যুদ্ধ দিয়ে শুরু করলাম এই কারণেই যে বলাই যায় যে প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ করা এক কথায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কমিশনের ক্ষেত্রে। আর এবারেও কোথাও না কোথাও নির্বাচন কমিশন বদ্ধপরিকর যে যেন তেন প্রকারেণ বাংলাতে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভোট তারা করাবেন। এবং একই সঙ্গে আপনার কি মনে হচ্ছে যে নির্ভয়ে যেরকম প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দফাতেও সেরকমই ছবি আমরা দেখতে চলেছি? দেখুন ম্যাডাম, আপনি যখন কুরুক্ষেত্র যুদ্ধের কথা চললেন, তাহলে আমি বলি যে কুরুক্ষেত্র যুদ্ধ অনেক দিন শুরু হয়ে গেছে, এবং 2021-এ ভোটের পর যখন আমাদের 67 জনকে হত্যা করা হলো, বা আমাদের 350 মহিলাকে তাদের সর্বনাশ করা হলো, আমাদের 20,000 লোকের ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো বা তাদের দোকান ভেঙে দেওয়া হলো, ওটা হলো দ্রোণ পর্বের 3rd ডে, যেদিন নাকি অভিমন্যু মারা গেল। সেই দিন অভিমন্যুকে মেরে কৌরবরা তারা কিন্তু রুল ভাঙলো, যে রুলটা যুদ্ধের আগে তৈরি হয়েছিল। ঘটনা হচ্ছে এই রুলটা ভাঙার পর যেটা হলো, পাণ্ডবদের হাতে চলে এলো যে না, আমরাও তাহলে এইভাবেই আমরা যুদ্ধ করব। এইবার এখন যে পর্ব চলছে এটা হচ্ছে জয়দ্রথ বধের পর্ব। এখন যে পর্ব চলছে সেটা দ্রোণাচার্য বধের পর্ব। এখন যে পর্ব চলছে সেটা দুঃশাসন বধের পর্ব, সেটা দুর্যোধন বধের পর্ব, এটা কর্ণবধের পর্ব, এটা শকুনি বধের পর্ব। যারা যারা অন্যায় করে সেদিন অভিমন্যুকে হত্যা করেছে তাদের প্রত্যেকের পরাজিত হওয়ার পর্ব এখন চলছে, এবং এটাই এখন ভবিতব্য। এইভাবে আগামী দিনে যুদ্ধ চলবে, এবং 4 তারিখ 18-টে কুরুক্ষেত্রের। অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরাসরি বললেন কি না, এই যে ভোট, এই ভোটের পরেও 2 মাস অর্থাৎ 60 দিন
কেন্দ্রীয় বাহিনী বাংলাতে মজুদ থাকবে, কোনো রকমভাবে যাতে ভোট পরবর্তী হিংসার বলি এই বাংলাকে আর না হতে হয়, বাংলাতে যাতে রক্তপাতহীনভাবে ভোট পরবর্তী সময়েও বাংলার মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারেন, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি জানিয়েছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, সেটা যদি নাকি তৃণমূল কংগ্রেস জেতে, যেটা চান্স খুবই কম, তবেই দরকার হবে। যদি ভারতীয় জনতা পার্টি জেতে, আমি আপনাকে বলছি যার চান্স অত্যন্ত বেশি, কারণ ফার্স্ট ফেজ আপনারা দেখেছেন কীভাবে ভোট হয়েছে, সেক্ষেত্রে এর কোনো চান্সই নেই। কারণ ভারতীয় জনতা পার্টির যারা আছি আমরা এই প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি যারা এই অন্যায় করেছে বা এটসেট্রা, তাদের আইনের পথেই তাদের সমাধান হবে এবং আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে যারা নাকি ধরুন এই কাজটা করেছে, আইনিভাবেই তাদের ব্যবস্থা নেওয়া হবে। মানে ইট ইজ নট যে তাদের বিরুদ্ধে কোনো রকমভাবে বেআইনি কোনো রকম ইয়ে করা হবে। ফলে তাদের কেউ গায়ে হাত দেবে না, এটুকু বলতে পারি। মানে দেখুন, 18টা স্টেটে বিজেপি জিতেছে। কোথাও দেখেছেন মুলায়মের লোককে মেরেছে, লালুর লোককে মেরেছে, বা অন্য কাউকে মেরেছে? কোথাও মহারাষ্ট্রে উদ্ধবদের মেরেছে, কাউকে মানেনি। এখানেও কাউ গায়ে হাত দেবে না, এমনকি সিপিএমকে ত্রিপুরায় কেউ গায়ে হাত দেয়নি। তো এখানেও সেসব হবে না। যদি তৃণমূল ফিরে আসে, যার চান্স খুবই কম, তাহলে রাখতে হবে। কারণ এটা তো বারবার অ্যালাউ করা যায় না। এটা গণতন্ত্রে এরা ওই কিমের মতো যারা বিরোধী থাকবে সবাইকে হত্যা করবে, বা স্ট্যালিনের মতো বা মাওয়ের মতো, সেটা চলতে পারে না। আবার এদিকে আমরা দেখতে পেলাম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এক কথায় ভাইরাল হয়ে গেল, এবং সেই ভিডিওটি রয়েছে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়ে, এবং সেখানে তিনি সরাসরি জাহাঙ্গীরের বাড়ির মানে একদম উঠোনে দাঁড়িয়ে তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে গেলেন, সাবধান করে গেলেন যে এরপর যদি কিছু হয়, আমাদের কাছে অনেক রকমের অভিযোগ আসছে যে নানা রকমভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এরপর কিছু হলে কিন্তু তখন কান্নাকাটি করবেন না। এই যে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরের একটি সরাসরি বিবৃতি পাওয়া গিয়েছে, এবং তিনিও কার্যত হুঙ্কার দিয়েছেন যে যদি তিনি সিংহম হন তাহলে আমিও পুষ্পা ঝুঁকেগা নাহি। কি বলবেন? কালকে নাড়ুগোপাল না কে একজন, তাকে পেটাতে পেটাতে নিয়ে গেছে। নাড়ুগোপাল না কে, রানুগোপাল বিষয়ী না কে একজন ওদের নেতা বর্ধমানের, সেই রাস্তায় ধরে এরকম চেঁচামেচি করছিল এর মতো, জাহাঙ্গীরের মতো। পুলিশ পেটাতে পেটাতে নিয়ে গেছে তাকে। তো জাহাঙ্গীরের যদি মনে হয় যে আমারও একটু দাওয়া দরকার, ওষুধ দরকার, তা ও বলবে, ওকেও নিয়ে যাবে পেটাতে পেটাতে। ও যদি মনে হয় যে ওরও দরকার। নাম নাড়ুগোপাল, সে গেছে পুলিশের সঙ্গে পাঙ্গা নিতে। আমি কালকে একটা চ্যানেলে বলছিলাম, নাম যদি হতো মধুসূদন, অরিসূদন, চক্রপাণি, সুলোপানি, পিনাক পানি, বা ধরুন যে কোনো এই ধরনের নাম হলে বুঝলাম যে হ্যাঁ, সেই লোকটা পাঙ্গা নিতে পারে। নামই হলো তার নাড়ুগোপাল, সে গেছে আবার পাঙ্গা নিতে। তারপরে পুলিশ দিয়েছে, পিটিয়ে নাড়ু বানিয়ে দিয়েছে, নিয়ে জেলে চলে গেছে। এখন এরও মনে হয় সেই একটু ওষুধ খাওয়া, অনেকদিন ওষুধ খায়নি, তো ওষুধের দরকার আছে। কালকে পড়বে, কালকে যারা নাকি এই বিশেষ করে ডায়মন্ড হারবারে, আমি বলছি ডায়মন্ড হারবারের সেই 7টা বিধানসভা আছে, সেখানে যারা যারা বাড়াবাড়ি করবে, অলরেডি আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় এরা করছে, বিএলওদের বলছে যাতে আপনারা ঢুকতে দেবেন না কাউকে, এটা ওটা চেক করুন, এইসব শুরু করেছে। তো কিন্তু ঘটনা হচ্ছে যে এরপর মানে শুধু ডায়মন্ড হারবার তো পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে অলরেডি প্রথম ফেজে 120-র উপর সিট কিন্তু বিজেপি পেতে চলেছে। কেন পেতে চলেছে এটা আপনাদের বলি। প্রথম কথা হচ্ছে যে এই যে এবার যে আপনারা দেখছেন মহিলারা বেশি ভোট দিয়েছে পুরুষদের থেকে, তার কারণ ঈদের পর বহু মুসলিম লোক এখান থেকে চলে গেছে। ফলে যে 92% ভোট পড়েছে, এদের মধ্যে কিন্তু মুসলিম কম, হিন্দু বেশি। অন্যান্যবার হিন্দুরা 70% মতন ভোট দেয়, এবার হিন্দুরা কিন্তু 92%-এর বেশি ভোট দিয়েছে, কারণ মুসলিমরা কম ভোট দিয়েছে। এই হিসাবগুলো যদি আপনি মেলান, আমি আপনাকে বলছি এবার কিন্তু হিন্দুরা একটা হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে, এবং ডেফিনেটলি শুধু নর্থ বেঙ্গল এবং রাঢ় বেঙ্গলের যে প্রেশার আছে, তাতে কিন্তু বেঙ্গলে পাওয়ারে আসছে বিজেপি। ফলে ডায়মন্ড হারবারে 2-4টে লোক যদি পাঙ্গা নিয়ে মনে হয় নাড়ুগোপালের মতো মাদর খাবে, খাক, তার ভাগ্যে তাহলে লেখা আছে সেটা। তাহলে দাদা মানে এটা আর কি, যদি এই হিসাবেই আমি দেখি আপনি যেরকমভাবে বললেন, তাহলে কতটা দূর পদক্ষেপ নিতে পারা যায়, বা এখতিয়ার কতটা দূর পর্যন্ত রয়েছে আইপিএস শর্মার? উনি তো সরাসরি বললেন যে এরপর যদি কোনো বাড়াবাড়ি করো তাহলে কিন্তু যা হবে তার বদলে কান্নাকাটি করো না। তিনি এমন কথাও বললেন। তো বাংলায় এই গোটা বিষয়টি শান্তিপূর্ণভাবে বজায় রাখার জন্য কত দূর যাওয়া যেতে পারে? দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিনে ক্ষমতায় আসে, আইপিএস শর্মার মতো মোটামুটি 30-40 জন অফিসারকে আমরা মানে ভেবে রেখেছি, যাদের আমরা পশ্চিমবঙ্গে নিয়ে আসব। এবং ওই যোগীজি যে প্রসাদটা দেয় সবাইকে,
সেরকম প্রসাদ কিন্তু এখানে দেওয়া হবে, কারণ এখানে অনেক দিন লোকজন প্রসাদ পায়নি সে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ের পর। তো ওই সিদ্ধার্থ শঙ্কর রায় যে দাওয়াটা দিতেন এক সময় নকশালদের, এখন তো নকশালরা মমতা ব্যানার্জি দলে ঢুকেছেন, তো নকশালদের আরেকবার দাওয়া খাওয়ার সময় হয়ে এসছে, এবার সেই মানুবাবুর দাওয়াই আমরা দেবো আর কি। এদিকে আবার দেখা গেল যে মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ, তিনি সরাসরি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন, একটি ভিডিও ট্যাগ করেছেন এবং সেখানে তিনি পোস্ট করে লিখেছেন যে আশা করছি যে এনকাউন্টারটি নাচের থেকে আপনি ভালো করতে পারেন, এবং আইপিএস শর্মাকে উনি সরাসরি আর কি আক্রমণ করে একটি পোস্ট করেছেন। ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে, এটি নাচের ভিডিও দেখা গিয়েছে সেখানে, যেখানে আইপিএস শর্মা উপস্থিত আছেন, এরকমটাই আর কি মহুয়া মৈত্রর ইঙ্গিত। কি বলতে চান? মহুয়া মৈত্র নিজে একজন শিল্পপতির মেয়ের বিয়েতে বেশ কয়েকদিন রিহার্সাল করে গিয়ে নেচেছেন এবং ওই শিল্পপতির বাড়িতে রিহার্সাল করেছেন, বাড়িতে বা তার গেস্ট হাউসে গিয়ে রিহার্সাল। আপনি ভাবতে পারেন, একটা মিউজিক হচ্ছে, হঠাৎ কেউ নাচলো, দ্যাট ইজ ডিফারেন্ট। শিল্পপতির বাড়িতে যেরকম শাহরুখ খান নাচ করেছে, অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নাচ করেছে, সেখানে গিয়ে রিহার্সাল 4-5 দিন রিহার্সাল দিয়ে গিয়ে নাচ করে এসছে। মহুয়া মৈত্রর মোরাল অথরিটি আছে। এই আমি আবার বলছি, এই যে এই নাচের যে ঘটনাটা হয়েছে, এই নাচের ঘটনাটা নিয়ে যদি কাকলি ঘোষ দস্তিদার মন্তব্য করতেন, বা ধরুন চন্দ্রিমা ভট্টাচার্য মন্তব্য করতেন, বা ধরুন শশী বাজার যদি মন্তব্য করতেন, বা মমতা ব্যানার্জি যদি মন্তব্য করতেন, মেনে নিতাম। কিন্তু মহুয়া মৈত্রর কোনো মোরাল মানে অধিকার আছে, কোনো মোরাল রাইট আছে মহুয়া মৈত্র এটা নিয়ে মন্তব্য করার? যিনি নিজে একজন শিল্পপতির বাড়ি, একজন লিডিং শিল্পপতির বাড়ি, তার ছেলের বিয়েতে নাচবেন বলে বেশ কয়েকদিন রিহার্সাল দিয়েছেন এবং সেই রিহার্সালের ভিডিও পর্যন্ত বাইরে বেরিয়ে এসছে। লজ্জা করে না আপনার? আমার ভারতবর্ষের সংসদ, যেই সংসদে একসময় আমাদের রাজ্য থেকে একসময় গীতা মুখোপাধ্যায়, ফুলরানী গুহ, এদের মতো সব বড় বড় লোকেরা, পণ্ডিত সব মানুষ, তারা সব এখান থেকে সাংসদ হয়েছেন। সেইখানে আপনি ভাবুন যে কিভাবে মানে ভাবা যায় যে মানে যেই রাজ্য তো একসময় গীতা মুখোপাধ্যায়কে পাঠিয়েছে, যেই রাজ্য একসময় ফুলরানী গুহকে পাঠিয়েছে, সেই রাজ্য থেকে আজকে কে গেছে না আপনার এই মহুয়া মৈত্র, যে নাকি আমি জানি না মহুয়া মৈত্র টাকা পয়সা পেয়েছেন নাকি ওই শিল্পপতির থেকে, কিন্তু একটা লোক আবেগ থেকে নাচা একটা জিনিস, কিন্তু একটা লোক, একজন সাংসদ ওখানে বসে আছেন, তিনি একজন ফিল্ম অ্যাক্ট্রেস কাম সাংসদের সঙ্গে, যার সঙ্গে নাকি তারা গন্ডগোল আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচের রিহার্সাল দিয়েছেন যে ওখানে স্টেজে নাচবেন বলে, সে কি করে আজকে এই আইপিএস এর নাচ দিকে ইয়ে করে? লজ্জা করে না? আপনি একজন সাংসদ, আপনার নাচ, আপনার 50-এর উপর বয়স, আপনার 50-এর উপর বয়স, আপনি একজন সাংসদ, সেই আপনি ওখানে স্টেজে নেচেছেন আপনি, আর সেই আপনি আজকে একটা 30 বছরের একটা আইপিএস, তার আপনি সমালোচনা করেন? আপনার থেকে 20 বছরের ছোট এই আইপিএস, তার সমালোচনা আপনি করছেন? মানে আপনার তো ঠিক সময় বিয়ে দেওয়া হলে বোধ হয় ওই আইপিএস এর বয়সী একটা ছেলে হয়ে যেত আপনার, তার সমালোচনা করছেন আপনি? জানি না, মানে ওরা সেই মানে মোরাল রাইট নেই, এটুকু আমি বলতে পারি। এদিকে তৃণমূলের পক্ষ থেকে তো অনেকবার বলা হচ্ছে এই বিষয়টি নিয়ে যে 4 তারিখের পরে আমরা যা দেখার দেখে নেব, কলকাতায় টেনে আনা হবে, এফআইআর করা হবে। কি বলবেন? দেখুন, এর আগের বার ওরা ওই দেবাশিস ধরের ক্যারিয়ার খারাপ করে দিয়েছে বলে ওদের ধারণা যে এই এই আইপিএসকে ওরা কিছু করতে পারবে। প্রথমত 4 তারিখ আসার কথা তো ওরা ভুলে যাক, 4 তারিখ আসার কথা ভুলে যাক। দ্বিতীয়ত হচ্ছে, দেবাশিস ধর এই কেন্দ্রে, আপনি আমরা বসে আছি, এই কেন্দ্র থেকে জিতবে এবার। কেন জিতবে? এই লোকে বলে সোনারপুর উত্তর মুসলিম কেন্দ্র, কেন না 20% এখানে মুসলিম আছে, কিন্তু মনে রাখতে হবে এখানে 80% হিন্দু আছে। এবার কিন্তু হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে। এবার এখান থেকে আমি আবার বলছি, দেবাশিস ধর আইপিএস তিনি জিতবেন, তারপর বাকি সবাইকে ছেড়ে দিন। একে তো ছেড়ে দিন আপনি, এই ডক্টর অজয়কে, আপনি দেবাশিস ধরকে ফেস করুন আপনি। এরপর সময় খারাপ আসছে আপনাদের জন্য, ও কিন্তু ছেড়ে দেবেন আপনাদের। তাহলে দাদা আমি 3টে নাম পরপর বলছি, হুমায়ুন কবির, শেখ শাহজাহান আর এই জাহাঙ্গীর খান। তো এই হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান এরাই কি পশ্চিমবঙ্গের হত্যাকর্তা বলে নিজেদেরকে মনে করছেন? দেখুন, পাগল তো অনেক কিছুই ভাবে, ঠিক আছে, এরা তো অনেক কিছু ভাবে। এবার আমি বলছি, এইবার ভোটে একটা জিনিস প্রমাণিত হতে চলেছে, সেটা হলো বেঙ্গল শুধুমাত্র বাঙালি হিন্দুর। মনে রাখতে হবে 47 সালে বাংলা ভাগ হয়েছিল বাঙালি হিন্দুকে হোমল্যান্ড দেওয়ার জন্য। ওটা যদি আমরা না পেতাম, তাহলে ইহুদিরা যেরকম 2000 বছর সারা পৃথিবীতে ঘুরেছে, বাঙালিকে 2000 বছর সারা পৃথিবীতে ঘুরতে হতো। আমাদের গীতবিতান ছাপানোর মতো একটা প্রেস থাকতো না। আমাদের এইখানে যেমন রবীন্দ্রনাথের ওই সংগ্রহশালা ঢাকায় পুড়িয়ে দিয়েছে,
মুসলমানরা কিন্তু যদি এই পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের পার্ট হতো তাহলে বহুদিন আগে বিশ্বভারতীকে তুলে দিত। ঘটনা হচ্ছে এইবার আমরা রিএস্টাবলিশ করব শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। এই বাংলা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি, এই বাংলা কিন্তু হিন্দু বাঙালিদের জায়গা। এবার আপনি বলবেন যে মুসলিম বাঙালি আর হিন্দু বাঙালি কি আলাদা? অ্যাবসলিউটলি আলাদা। আমরা বলছি না আলাদা, ওরাই বলছে আলাদা। আমরা তো এক সময় বলতাম যে এক বৃন্তে দুটি কুসুম, তোমরা আমার ভাই। ওরা বলছে না, আমরা তোমাদের ভাই নয়, আমাদের বাবা হলো শাহজালাল। আপনি ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, ওই শাহজালাল আফ্রিকা থেকে এসছে। ও নাকি বাঙালি যে মুসলিম আছে, অত কোটি কোটি মুসলিম, তাদের সবার নাকি পূর্বপুরুষ নাকি শাহজালাল। এটা দাবি করে বাঙালি মুসলিমরা। আমি বলছি না, বাঙালি মুসলিমরা দাবি করে যে তারা আমাদের থেকে কনভার্টেড না। আপনি যে কোনো বাঙালি মুসলিমকে জিজ্ঞেস করুন, সে বলবে যে না, আমাদের জিন আলাদা, আমরা আফ্রিকা থেকে এসেছি, আমরা শাহজালালের বংশধর। এবং আফটার ইন্ডিপেন্ডেন্স এখানে এই নকশালরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যে নাকি এই ব্রাত্য বসুর গুরু, তাকে দিয়ে একটা নাটক লিখিয়েছিল। সে নাটকটার নাম হলো শের আফগান। জানেন শের আফগান? দেখেছেন শের আফগান বলে একটা নাটক হয়েছিল? শের আফগান নাটকটা হুইজ শের আফগান ফার্স্ট? শের আফগান হলো জাহাঙ্গীরের 20তম ওয়াইফ মেহেরুন্নেসা, তার আগের পক্ষের হাজব্যান্ড। সে এখানকার জমিদার ছিল না কি সুলতান ছিল। সে নাকি পশ্চিমবঙ্গের যে মুসলমান আছে তাদের পূর্বপুরুষ নাকি সে। আমরা তো দাবি করতাম যে না ভাই তোমরা আমরা এক, কিন্তু ওরা দাবি করে না। ওরা মনে করে শের আফগানের বংশধর ওরা, শাহজালালের বংশধর ওরা। এবং আজকে আমরা বলছি ঠিক আছে আমরা আলাদা, এবং এই ল্যান্ড আমাদের, এই ল্যান্ড হিন্দু বাঙালিদের ল্যান্ড, এবং এটা এস্টাবলিশড হবে এবার ভোটের পর। দাদা, এদিকে দেখা যাচ্ছে যে হাইকোর্ট কোনো রকমভাবে আইপিএস শর্মার উপরে যে মামলাটি কিছু তৃণমূলপন্থী আইনজীবী তারা করতে গিয়েছিলেন, সেটিতে কোনো রকম হস্তক্ষেপ করলেন না। আমি একটুখানি উল্লেখ করার চেষ্টা করব, কৃষ্ণা রাও বিচারপতি, তিনি কোনোভাবেই মামলার শুনানি নিলেনই না। তার কারণ তার যে বক্তব্য সেটা হচ্ছে এই মামলার প্রক্রিয়া সুস্থভাবে সম্পন্নই হয়নি। তো এই গোটা বিষয়টিকে নিয়ে কি বলতে চাইবেন? কল্যাণ ব্যানার্জি রাঁচি থেকে পাশ করা একজন লয়ার। মমতা ব্যানার্জির বাড়ির মানে চাকরের কাজ করতো। মমতা ব্যানার্জি খুশি হয়ে ওকে এমপি করে দিয়েছে। ওখানে মুসলিম ভোট আছে, ও বেশ কয়েকবার এমপি হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জি যে কোনো কেসে গেলে সেই কেসে হারে ও। কল্যাণ ব্যানার্জি কাজই হলো কেস হারা। যে জন্য অভিষেক ব্যানার্জি যখন নাকি পার্টিতে আসে, কল্যাণ ব্যানার্জিকে ফুটিয়ে দিয়ে ও সব অবাঙালি আপনার সব লয়ারদের নিয়ে আসে, যেমন কপিল সিব্বার, মনসংঘী বা এই এখন এই মেনকা গুরুস্বামী নামে এরা আছে। কারণ জানো কল্যাণ একটা অপদার্থ। তো এই আমি জানি না, হয়তো এটাও কল্যাণই নিয়ে গেছে। কল্যাণ নিয়ে গেলে তো ওইটা রিজেক্ট হবেই। কল্যাণ কোনো কেস তুললে কল্যাণ আইনের জানে না, হাউ 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 করে চেঁচায়। এবং যেহেতু এমপি কিছু মাঝে মাঝে একটা দুটো বেরিয়ে যায়, ও আইনের জানে না। ও রাজি থেকে পাস করা লয়ার, ও ওয়ার্ডলেস। আপনি ওর কথা শুনলেই বুঝতে পারবেন, হাউ হাউ করে চেঁচায়। হ্যাঁ, ওর নামের পাশে একটা ব্যানার্জি আছে, আর গায়ের রং ফর্সা, এছাড়া এক রাঙামূল্য অপদার্থ লোক। দাদা, আবার এদিকে দেখা যাচ্ছে কি বিজেপি কর্মীর বাড়িতে সরাসরি সাদা থান পাঠিয়ে চিরকুটে হুমকি লিখে পাঠানো হলো। ব্যাপক আতঙ্ক ছড়ালো হিঙ্গলগঞ্জে। দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক প্রাককালে এই হেন ঘটনা বাংলার বুকে, কি বলবেন? না, এই জিনিস মমতা ব্যানার্জি কিন্তু গত 14 বছর ধরে করে আসছেন। মমতা ব্যানার্জি প্রত্যেক ভোটে, মমতা ব্যানার্জির লোকেরা, এবং আমি মমতা ব্যানার্জির নাম নিয়ে বলছি, এই যে এই কাজগুলো করছে এটা কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মানে পারমিশন নিয়ে করছে এই কাজটা। ছিল সেই গণ্ডগোলটা কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রত্যক্ষ মদতে এটা হয়েছে। এবং এটা কিন্তু সেন্ট্রাল সিবিআই এবং ইডি তাদের কাছে, সিবিআই এবং অন্যান্য এনআইএ তাদের কাছে খবর আছে যে যেই গণ্ডগোলগুলো হয়েছিল সেইটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এবং এই যে ঘটনা ঘটছে এর পিছনে কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কমপ্লিট প্রত্যক্ষ মদত আছে। আমি আর নাম করে বলছি, আমি মানে আদারওয়াইজ এই কাজগুলো করতে পারে না। যে লোককে ভয় দেখাও যে খুন করে দেবো ভোটের পর, অভিষেক তো বলছে ডাইরেক্ট যে ভোটের পর খুন করে দেবো। মমতা ব্যানার্জি বলছে ভোটের পর শোধ নেবো মানে কি, খুন করে দেবো। কতবার খুন করেছেন, আবার খুন করবেন আর কি। 2011 সালে বাংলায় একটা ব্যাপক পরিবর্তনের হাওয়া এসেছিল, এবং বর্তমানেও দেখা যাচ্ছে সেই এতদিন পর, প্রায় 15 বছর পর, সেই ঘটনারই পুনরাবৃত্তি হওয়ার পথে তার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলা। যার কাছেই যাচ্ছি না কেন, যে পাবলিক রিয়াকশান নিচ্ছি না কেন, প্রত্যেকের মুখেই একটাই কথা, পরিবর্তন চাই এবার। সেই 2011-র দীর্ঘদিনের বাম দুর্গর পতন এবং সেখানে নতুন একটি দলের আগমন, সেরকমই কি কিছু প্রত্যাবর্তন বা পরিবর্তনের যেই হাওয়া, এই যে আর কি সিনারিও
যাই বলি না কেন, এটা কি কিছু মিল পাচ্ছেন? 2011-তে আমি নিজে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলাম। আপনি দেখবেন সেবার বিজেপি খুব কম ভোট পেয়েছিল, মানে সেবার সবাই মানে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল সবাই। কংগ্রেস তাদের সঙ্গে ছিল, এসইউসিআই ছিল, নকশালরা ছিল, ঠিক আছে, সবাই ছিল, এবং আমাদের বিজেপিরও বহু লোক আমরা সব, কিন্তু কারণ তার আগে আমাদের সঙ্গে তো ওদের এমনি একটা রাজনৈতিক একটা অনেক দিনের একটা ইয়ে ছিল আমাদের সঙ্গে ওদের, তো মাঝে ওটা 9 আর 11-তে ছাড়াছাড়ি হয়ে গেলেও 9-তে হয়নি, কিন্তু 11-তে আমরা আবার একটা পরিবর্তনের জন্য দিয়েছিলাম, এবং আমাদের আশা ছিল যে মমতা ব্যানার্জি বাম জামানা মানে ধসে যাওয়া শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, শিল্প, প্রত্যেকটা জিনিস উনি ওয়ার্ক কালচার পুরোটা ফিরিয়ে আনবেন। আনফর্চুনেটলি মমতা ব্যানার্জি ফেইল্ড এভরিওয়্যার, এবং আরও খারাপ অবস্থা, মানে পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা আরও খারাপ করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আরও খারাপ করে দিয়েছেন। চাকরি গত 5 বছর যারা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিএ, এমএ পাস করে বসে আছে, তাদের জিজ্ঞেস করুন তো, ভাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? কোনো পরীক্ষাই হয়নি, কোর্টের নির্দেশে একটা না দুটো পরীক্ষা হয়েছে, আর কোনো পরীক্ষাই হয়নি। আপনারা দেখছেন যে এই ইয়ের জন্য কি বলে, এই ধরা পড়েছে শিক্ষক দুর্নীতি। এখানে ইঞ্জিনিয়ার যে নিয়োগ হয়েছে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার নিয়োগ দুর্নীতি হয়েছে, আমরা সব তদন্ত করাবো। যত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে, বিডব্লিউডি ইরিগেশন থেকে শুরু করে প্রত্যেকটা দুর্নীতি, এবং 20-25 লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে। WBCS প্রত্যেকটা মানে পুরো মানে সাদা খাতা জমা দিয়ে বছরের বছর লোকজন চাকরি পেয়েছে। ফিশারিজ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, যেখানে লোক নিয়েছে এরা, যেখানে লোক নিয়েছে সেখানে 2 নম্বরই করেছে এরা মানে আজকের দিনে বাংলার যে ছেলেগুলো পাস করেছে, যাদের নাকি একটা অ্যাসপিরেশন থাকে, যে জন্য দেখবেন আগে রাইস মাইস জজ টেলিগ্রাফ লোকে পড়তে যেত, এখন লোকে দেখছি এখন পড়ে লাভ নেই, তো এক্সাম হচ্ছে না। আগে দেখবেন বড় বড় টেলিভিশন চ্যানেলগুলোতে সেখানে রাইস মাইস জজ টেলিগ্রাফ এরা অ্যাডভার্টাইজ দিত। এখন দেখছে ছেলেমেয়েরা কেউ আসছে না পড়তে। ও যে আপনি বিহারে যান, ইউপিতে যান, বিহারে আপনার বেশি দূর যেতে হবে না, আপনি পাটনা স্টেশনে নামুন, নেমে ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজের তলা দিয়ে আপনি 1 কিলোমিটার হেঁটে যান, কয়েকশো শিক্ষকের যারা এই কেউ ব্যাংক পিও, কেউ এটা ওটা, এসএসসি, পিএসসি, দেখবেন সব অ্যাডভার্টাইজ চলছে। তো পাটনায় যদি এত লক্ষ লক্ষ ছেলেমেয়ে যদি গভর্নমেন্ট সার্ভিসে পড়ি, তার মানে গভর্নমেন্ট সার্ভিস আছে। সেম জিনিস আপনি রাঁচিতে পাবেন, সেই জিনিস আপনি বেনারসে পাবেন, কানপুরে পাবেন, এলাহাবাদে পাবেন, পাবেন না একটা জায়গা সেটা কলকাতা, পাবেন না আপনি শিলিগুড়িতে, পাবেন না আপনি দুর্গাপুরে, পাবেন না বর্ধমানে। কেন পাবেন না? কারণ পশ্চিমবঙ্গে পুরো জিনিসটা শেষ করে দিয়েছে। আমি আবার বলছি, গত 15 বছরে মমতা ব্যানার্জির কাছে সেই দিন যা এক্সপেকটেশন ছিল, মমতা ব্যানার্জি সেই এক্সপেকটেশন রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, আর তার মধ্যে কোনো ইন্ডাস্ট্রি আসেনি, ফলে কমপ্লিটলি উনি ফেলিওর একজন চিফ মিনিস্টার, এবং মানুষ বুঝে গেছে। আপনাকে বেশি দূর আপনি যে কোনো ট্রেনে উঠুন, ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, বনগা লোকাল, কৃষ্ণনগর লোকাল, আপনি লোকজন যারা যাতায়াত করছে তাদের কথা শুনুন, তারা বলছে না বাংলাটাকে বাঁচাতে হবে, এবার অন্য কিছু আমরা ভাবছি না, বাংলাটাকে বাঁচাতে হবে, এটা হিন্দু বাঙালির এটা শেষ বাসস্থান, এটাকে বাঁচাতে হবে, এটা যেন হাত থেকে বেরিয়ে না যায়, এটা যেন ডিপ স্টেটের হাতে না চলে যায়, এটা সবাই চাইছে এখন। এইবারে সেকেন্ড ফেজের নির্বাচনের সবথেকে হাই ভোল্টেজ, বা আমরা যদি গোটা এইবারের বিধানসভা নির্বাচনের কথা বলি, তাহলে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর কেন্দ্র। তো একদিকে যেখানে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি একটি বিবৃতি এসেছে, উনি একটি সভা থেকে বলেছেন যে ভবানীপুরেই থাকবে, আর আমি ভবানীপুরের মেয়ে। তো যা হবে সব 4 তারিখের পরেই বোঝা যাবে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি সত্যিকারের মানুষ হও, তাহলে 4 তারিখে বেলা 12টার পরে ভবানীপুরে থেকে দেখিও। প্রথম কথা হলো, হ্যাঁ, ভবানীপুরে থাকবে, আপনিও ভবানীপুরে থাকবেন, কিন্তু আপনি ভবানীপুরে এমএলএ আর থাকবেন না, আপনিও ভবানীপুরে এমএলএ থাকবেন না, আপনি হারবেন। পশ্চিমবঙ্গে প্রথম যে সিটে তৃণমূল হারবে সেটা ভবানীপুর, আর কোনো সিটে হারুক না, ভবানীপুরে হারবেই, এটা আমি লিখে রেখেছি, আপনি 4 তারিখে মিলিয়ে নেবেন আমার সঙ্গে। ভবানীপুরে থাকবে, উনিও ভবানীপুরে থাকবেন, কিন্তু এক্স চিফ মিনিস্টার হিসাবে, এক্স এমএলএ হিসাবে থাকবেন উনি। পরিশেষে একটা কথাই, মানে একটা প্রশ্নই উঠে আসে দাদা, তাহলে কি এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার? ভবিষ্যৎ অন্ধকার মানে কি, বর্তমানই অন্ধকার। এই আর 7 দিন বাকি আছে, 7 দিন পর হেরে ভূত হয়ে যাবে। তারপর পার্টিতে যদি লোক রাখতে পারে ভালো, আর লোকজন যদি সব পালিয়ে চলে যায় অন্যান্য দলে, তাহলে অন্ধকার হয়ে গেল। তবে এদের কালো টাকা তো প্রচুর আছে, এরা লোকটোক রেখে দেওয়ার চেষ্টা করবে। মমতা ব্যানার্জি হয়তো সন্ন্যাস নিয়ে নেবেন, কোথাও হয়তো বানপ্রস্থে চলে যাবেন,
আর অভিষেক ব্যানার্জি যা শুনছি ওনার নাকি 5 তারিখে টিকিট কাটা আছে, ভানুয়াতুয়ানা কোথায় যাবেন টাবেন এরকম শোনা যাচ্ছে আর কি। ভানুয়াতুয়ায় ওনার এক বন্ধু আছে বিনয় মিশ্র, সে নাকি পাশের বাড়িটা কিনে রেখে দিয়েছে অভিষেক ব্যানার্জির জন্য। তো উনি 5 তারিখে না 4 তারিখ রাত্রিবেলা এখান থেকে পালানোর প্ল্যান ট্যান করছেন আর কি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো খেলা হবে বলে অনেক কিছু চেঁচামেচি করেন, এবারেও তিনি বলেছেন খেলা হচ্ছে, খেলা চলছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা কি এবার শেষ? গতবার বলেছিল খেলা হবে, এবার খেলা শেষ হবে। এবার খেলা শেষ, উনি গিয়ে বানপ্রস্থ নিয়ে বসে যাবেন।